গল্পমূলক সাহিত্যের নানা রঙের এবং ভিন্ন স্বাদের গল্প শুনতে আসতে হবে এখানে। বিচিত্র সংসার, বিচিত্র মানুষের মন, কোন কথায় কে যে কখন আঘাত পায় সে বোঝাবোধ করি বিধাতারও সাধ্য নয়। আমরা আমাদের অতি কাছের প্রিয় মানুষগুলোকে অপরের চোখে বড় করে তুলতে গিয়ে অনেক সময় তাদের সম্পর্কে অত্যুক্তি করে ফেলি। এই অত্যুক্তি বা অতিরঞ্জন বা মিথ্যা ভাষণ অপর দিকের মানুষটির কাছে কতটা অস্বস্তিকর তা আমরা ভেবেও দেখি না। যা সে নয় তাকে তা প্রমাণ করতে গিয়ে সমাজ বা পরিবারের চোখে তাকে মহান করার পরিবর্তে আরও ছোট করে দিই। ফলে সম্পর্কে চির ধরে, বেড়ে যায় দূরত্ব। এমনই এক গল্প আজকে আপনাদের পড়ে শোনাবো। গল্পটির নাম তাসের ঘর। গল্পটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অমর শখ করে চায়ের বাসনের সেট কিনেছিল। 6টা পিরিচ পেয়ালা, চাঁদানি ইত্যাদি রংচং করা সুদৃশ্য জিনিস। দামও নিতান্ত অল্প নয়, 4 টাকা। 4 টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক। অমরের মায়ের হুকুম ছিল, সেটটি যত্ন করে তুলে রেখো বৌমা, কুটুম্ব সজ্জন এলে, ভদ্রলোকজন এলে বের করো। কলকাতা প্রবাসী হরেন্দ্রবাবুরা দেশে এসেছেন। আজ তাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াতে আসবেন। তারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়ে গেছে। মা বললেন, চায়ের সেটটা আজ বের করতো গৌরী। গৌরী বাড়ির মেয়ে, অমরের অবিবাহিতা ভগ্নী। মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন। গৌরী বাসনের ঘর খুলে জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বার করে এনে বলল, 5টা কাপ রয়েছে কেন মা? আরেকটা কাপ কি হলো? এই দেখো বাপু, সবে আমি বের করে আনছি, আমায় দোষ দিও না যেন পড়ে। বিরক্ত হয়ে মা বললেন, দেখ না ভালো করে খুঁজে, ঘরেই কোথাও আছে, পাখা হয়ে উড়ে যাবে না তো। গৌরী সেটটা সেখানেই নামিয়ে রেখে আবার ভালো করে ঘরে খুঁজে এসে বলল, পাখাই হলো নাকি কেউ খেয়ে ফেললো সে আমি জানি না বাপু, তবে ঘরের মধ্যে কোথাও নেই। দুমদাম করে মা ঘরে প্রবেশ করতে করতে বললেন, তোমার আর দোষ কি মা? দোষ আমার কপালের। তোমরা চোখ কপালের ওপর তুলে কাজ করো, নিচের জিনিস দেখতে পাও না। গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠে থাকে, কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হলো না। পেয়ালাটা খুঁজে পাওয়া গেল না। মা হাঁকলেন, বৌমা, বৌমা। বৌমা অমরের স্ত্রী শৈল। উপরে তখন ঘর দুয়ার ঝেড়ে পরিষ্কার করে অতিথিদের বসবার জায়গা করছিল। সে নিচে এসে শাশুড়ির কাছে দাঁড়িয়ে বলল, আমায় ডাকলেন? শাশুড়ি বাসনন্ত প্রাণ, সিন্দুকের চাবি পুত্রদের দিয়ে বাসনের ঘরের চাবি নিয়েই বেঁচে আছেন। পেয়ালার খোঁজ না পেয়ে ফুটন্ত তেলে নিক্ষিপ্ত বেগুনের মতো সশব্দে জ্বলছিলেন। তিনি বললেন, হ্যাঁ গো রাজার কন্যে, নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউরিদের নাকি ডোমেদের? শৈল নীরবেই দাঁড়িয়ে রইল। উত্তর করা তার অভ্যেস নয়। শাশুড়ি বললেন, একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন? কি হলো? একটু নীরব থেকে শৈল বলল, ও আমি ভেঙে ফেলেছি মা। শাশুড়ি কিছুক্ষণ বধূর মুখের দিকে তাকিয়ে বললেন, বেশ করেছ মা, কি আর বলবো বলো। সত্যি কথা, এমন অকপটভাবে অপরাধ স্বীকার করলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না। সশব্দে দরজাটা বন্ধ করে দিয়ে শাশুড়ি বললেন, বাকি 5টাকেও ফেলে দেব আমি চুরমার করে ভেঙে। রাগ গিয়ে পড়ল চায়ের সেটটার উপর। শৈল সবই নীরবে সহ্য করে। সে নীরবেই দাঁড়িয়ে রইল। শাশুড়ি বললেন, ভেঙেছ তো বলা হলো, বেশ হলো, আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও, ওপরের ঘরের কাজ সেরে এসো, জলখাবারগুলো করতে হবে তো। শৈল চলে গেল। কিছুক্ষণ পরে হাসি মুখে এসে রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়ালো। শাশুড়ির মনের উত্তাপও এতক্ষণ কমে এসেছিল। বললেন,
নাও, তোমাদের দেশের মতো করে খাবার তৈরি করো। শৈল খাবারের সাজ সরঞ্জাম টেনে নিয়ে এসে বসে বলল, সমস্তর ভেতরেই মাছের পুর দেবো তো মা? হ্যাঁ, মাছের পুর? হ্যাঁ হ্যাঁ, তা দেবে বই কি, বিধবা তো কেউ আসছে না। ময়দার ঠোঙার ভিতরে মাছের পুর দিতে দিতে শৈল বলল, জানেন মা, এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো। বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না। আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না বাবা। আফগানিস্তান থেকে কাবুলিরা সব আসে, তারাই দিয়ে যায়। শাশুড়ি বললেন, পশ্চিম ভালো জায়গা মা, আমাদের পাড়া গাঁয়ের সঙ্গে কি তুলনা হয়? না সেসব জিনিস এখানে পাওয়া যায়? শৈল বলল, পশ্চিমে সে হিং পাওয়া যায় না মা, কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে। শুধু বাবাকে খুব খাতির করে কি না, টাকা কড়ি অনেক সময় নেয়, তাই জিনিস দেয়। শুধু কি হিং, যখন আসবে তখনই প্রত্যেকে আঙুর, বেদানা, নাশপাতি, বাদাম, হিং এসব ছোট ছোট ঝুড়ি করে এক ঝুড়ি দিয়ে যায়। 5 জনের মিলিয়ে সে হয় কত? কাঁচা জিনিস অনেক সময় পচেই যায়। ও ঘরের বারান্দা থেকে ননদ গৌরী বলল, ওই আরম্ভ হলো এইবার। অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হলো। সত্যি কথা, শৈলেরই এক দোষ। বিনীত, নম্র, মিষ্টমুখী সুন্দরী বউটি প্রত্যেক কথায় তার বাপের বাড়ির তুলনা না দিয়ে থাকবে না। পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠেছিল, শাশুড়ি বধূতে কলহ বেঁধেছে। শৈলর শাশুড়ি বললেন, যাই হোক না কেন, আমার বউ ভালো হয়েছে। উত্তর করতে জানে না, দোষ করলে বকবো কি, মুখের দিকে চাইলেই মায়া হয়। শৈল বলল, ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন? জানেন মা, আমার দাদা হলে আর রক্ষা থাকতো না, সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। একবার বৌদিদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে, দাদা 3 মাস বৌদিদির সঙ্গে কথা কননি। শেষে মা আবার বলে কয়ে কথা বলান। তবে দাদার আমার বড্ড বাতিক, খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত, জামা সেই হাত কাটা এতটুকু, তামাক না, বিড়ি না, সিগারেট না, সে এক বাতিকের মানুষ। শাশুড়ি বোধহয় মনে মনে একটু বিরক্ত হয়ে উঠলেন, বললেন, নাও নাও, তাড়াতাড়ি হাত চালিয়ে নাও, দেখো যেন মাছের কাঁটা না থাকে। শৈল বলল, ছোট মাছ, কাঁটা বাজতেই হাত চলছে না মা, তবে এই হয়ে এলো। কড়ায় এক ঝাঁক সিঙাড়া ছেড়ে দিয়ে শৈল আবার বলল, মা আমার কখনোই ছোট মাছ বাড়িতে ঢুকতে দেন না। 2 সেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন। কুঁচো মাছের মধ্যে মৌরলা আর ছোট মাছের মধ্যে মাগুর। শাশুড়ি বাধা দিয়ে বললেন, নাও নাও, কাজ সেরে নিয়ে চুলটুল বেঁধে ফেলো গে। কেশ প্রসাধন শেষে শৈল কাপড় ছাড়ছিল। ননদ গৌরী প্রশংসার দৃষ্টিতে ভাই বউয়ের দিকে চেয়ে বলল, উফ, রং বটে তোমার বৌদি, তুমি যা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে, আর আমাদের দেখো না, যেন কাঠ পুড়িয়ে। শৈল বলল, এ যে দেবার নয় ভাই, নইলে তোমাকেও দিতাম। আমার কি রং দেখছো? বাবা, মা, দাদা, আমার অন্য অন্য বোনেদের যদি দেখতে, তবে দেখতে রং কাকে বলে, ঠিক একেবারে গোলাপ ফুল। গৌরী বিস্মিত হয়ে বলল, বলো কি বৌদি, তোমার চেয়েও ফর্সা রং? হ্যাঁ ভাই, বাড়ির মধ্যে আমিই কালো। শাশুড়ি এসে চাপা গলায় বললেন, আর কত দেরি বৌমা, ওরা যে সব এসে গেছেন। শৈল তাড়াতাড়ি মাথার উপর কাপড় টেনে দিয়ে বলল, এই যে মা, হয়ে গেছে আমার। ধনী কলকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল সজ্জা, ভূষণ, রূপ সমস্তকে লজ্জা দিয়ে শৈল আবির্ভূতা হল নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো। প্রবাসিনীর দল মুগ্ধ হয়ে দেখছিল। শৈল হাসি মুখে প্রণাম করল। ও বাড়ির গিন্নি বললেন, এই যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি,
লেখাপড়াও জানে নাকি? শৈল মৃদুস্বরে বলল, স্কুলে তো পড়িনি। বাবা স্কুলের শিক্ষা বড় একটা পছন্দ করতেন না। বাড়িতে পড়েছি। ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল। তারপরে কথাটা অসমাপ্ত থাকলেও ইঙ্গিতে সমাপ্ত হয়ে গেল। ও বাড়ির গিন্নি বললেন, কি জানে মা, আজকাল কি হলো দেশের। মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না। আমার বউরা তো সব কলেজে পড়েছিল, বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম। শৈল উত্তর দিল, কলেজের কোর্স আমিও কিছু পড়েছি, তবে আমার বোনেরা সব ভালো করে পড়েছে। বাড়িতে দাদাই পড়ান। পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কি না জানেন? বছরে 500-700 টাকার বই কেনেন দাদা। বাংলা, ইংরেজি। বিলেত থেকে ইংরেজি বই আনাবেন। কাজকর্ম যদি করতে বলবেন মা, কাজকর্ম অবশ্যই বরাবরেরই বিজনেস আছে। সেই বিজনেস দেখতে বললে দাদা বলেন, সম্মুখে জ্ঞান সমুদ্র মা, চোখ ফেরাবার অবকাশ নেই। তা কোথায় তোমার বাপের বাড়ি মা? এলাহাবাদ। এলাহাবাদ গেছেন নিশ্চয়ই। আমাদের সেখানে 3 পুরুষের বাস হয়ে গেল। বাবা সেখানে কন্ট্রাক্টারি করেন। কীরকম পানটান আমি তো ঠিক জানি না, তবে মেজ ভাই বলেন এরকম করে আর চলবে না মা। তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলা বাড়িতে থাকেন, টাঙায় চড়ে কাজ দেখে বেড়ান। মোটর কিনবেন না, এ করে চলবে না। বাবা বলেন, এ আমার পৈতৃক বাড়ি, যেমন আছে তেমনই থাকবে, ভাঙবও না, অন্য কোথাও যাবও না। আর গাড়িও আমি কিনবো না। ছেলেরা বিলাসী হয়ে যাবে। আমি রোজগার করছি, তারা যদি না পারে। জানেন, লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবে সন্ন্যাসী। শৈল কথা শেষ করে মৃদু মৃদু হাসি হাসে। প্রবাসিনী গিন্নি শৈলর শাশুড়িকে বললেন, তাহলে ছেলের তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি। তোমাদের চেয়ে অনেক বড় ঘর। তত্ত্ব তলাশ করেন নিশ্চয়ই বেয়াইরা। বিচিত্র সংসার, বিচিত্র মানুষের মন। কোন কথায় কে যে কখন আঘাত পায় সে বোঝাবোধ করেই বিধাতারও সাধ্য নয়। তোমাদের চেয়ে বড় ঘর, এই কথাটুকুতেই অমরের মা আহত হয়ে উঠলেন। তিনি মুখ বেঁকিয়ে বললেন, কে জানে দিদি, বড় না ছোট সে জানি না, তবে বৌমাই বলেন বাপেদের ওই তাই। কিন্তু তত্ত্বতলাজ তো দেখি না। আজ 2 বছর ওই দুধের মেয়ে এসেছে, নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই। শৈল মুহূর্তে বলে উঠল, জানেন তো মা, বাবার আমার অদ্ভুত ধারণা। তিনি বলেন, যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার বলে ঘরে আনব? তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে, তখন তাদের আদর করব, সম্মান করব, আমার বলবো। আর তত্ত্বতলাশ এত দূর থেকে রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি, যখন চাইবেন তখনই দেবেন। শাশুড়ি বলে উঠল, কি বললে বৌমা, তোমার বাবা আমাদের টাকা দেন? কখন, কোন কালে? শৈল বলল, আপনাদের কথা তো বলিনি মা, অমনি জিজ্ঞাসা করে দেখবেন, 150-80 চাইলেই তিনি দেন, কেন দেবেন না? উপস্থিত মহিলাবৃন্দ প্রবাসিনী। দেশ দেশান্তরে এ সংবাদ রটে যাবে। অমরের মায়ের মাথা যেন কাটা গেল। তিনি বললেন, ভালো, অমর আসুক, আমি জিজ্ঞাসা করব। কই, ঘুণাক্ষরেও তো আমি জানি না কিছু। ও বাড়ির গিন্নি বললেন, তোমায় হয়তো বলেনি অমর, দরকার আছে শ্বশুরের কাছে নিয়েছে। অমরের মা বললেন, সে নেবে কেন ভাই? সে নেয়া যে তার অন্যায়, নীচ কাজ। ছি, শ্বশুরের কাছে হাত পাতা, ছি 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 ছি। অমর কাজ করে কলকাতায়, সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে থাকে। ব্যবসা হলেও ক্ষুদ্র আয়তন তার, সংকীর্ণ তার পরিধি। তবুও সে স্বাধীন,
তাই মাসে দুবার করে সে বাড়ি এসে থাকে। অমরের মা রোষকষায়িত নেত্রে পুত্রের আগমনের পথের দিকে চেয়ে রইলেন। ধনী কলকাতা প্রবাসিনীদের সামনে যে অপমান তার হয়েছে সে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। এতে শুধু তার সংসারের অসচ্ছলতাই নগ্নভাবে প্রকাশ পায়নি, তাকে মিথ্যাবাদী সাজতে হয়েছে। এই কয়দিন পুত্রবধূর সঙ্গে একরূপ বাক্যালাপও করেননি তিনি। শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয়, সদা সর্বদাই মুখে হাসিটি মেখে শাশুড়ির আজ্ঞার জন্য তার মুখের দিকে চেয়ে থাকে। সংসারের নিয়মে কাল আগুনের উত্তাপকেও হরণ করতে থাকে, তাই মনের আগুনও নিভে আসে। কিন্তু শৈল দুর্ভাগ্য, শাশুড়ির মনের আগুনের শিখা হ্রাস পেতে না পেতেই ইন্ধন প্রয়োগে তা দ্বিগুণ হয়ে উঠল। পাড়ায় ঘরে ঘাটে এই নিয়ে কানাকানি চলছিল, সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হয়ে গেল। সেদিন সরকারদের মজলিসে এক দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা সকর্ণে শুনে আসলেন। দিন দশেক পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসার কথা জানিয়ে দিল। শৈলর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার বলা কথাটা মিথ্যে। বারবার সংকল্প করেও সে এ বিষয়ে স্বামীকে কোনো কথা লিখতে পারেনি। কোনো অনুরোধও জানাতে কেমন লজ্জা বোধ হয়েছে। তার হাত চলেনি, ঠোঁট কেঁপেছে, চোখে জলও দেখা দিয়েছে। সে চিঠির কাগজখানা জড়ো করে মুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। শৈল নিজের শোবার ঘরে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসে রইল। অমর আসলেই সে তার পায়ে আছাড় খেয়ে পড়বে। অকস্মাৎ অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকে উঠল। অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাইরে এসে সে আশ্বস্ত হল। ক্রোধের প্রসঙ্গ তাকে নিয়ে নয়, অমর বচসা জুড়েছে কুলিদের সঙ্গে। এই ৮ মাইল রাস্তা আর মালের জন্য তোকে ২ আনা দিলাম, আর কত দেব? লোকটাও ছাড়বার পাত্র নয়। সে বলছিল, তখন আপনি চকিয়ে নেননি কেন মশাই? তখন যে একেবারে হুকুম ঝাড়লেন, এই এ ধারাও। আমাদের রেট ৩ আনা করে দেন, দিতে হবে। নিকালো বেটা হারামজাদা, নিকালো বলছি। এই নে পয়সা, কিন্তু এক্ষুনি নিকালো, সামনে থেকে বলছি। পয়সা ফেলে দিয়ে অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকল। দেখো না, লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয়। ৫০টা টাকা একজন মেরে দিয়ে পালালো, তারপর ট্রেন ফেল, আবার বাড়ি এসেও ৪টে পয়সা লোকসান। মাও বোধ করি প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি শান্ত অথচ শ্লেষতীক্ষ্ণ কণ্ঠে বললেন, তার জন্য তোমার চিন্তা কি বাবা? বড়লোক শ্বশুর তো আছেন, তাকে লেখো, তিনিই পাঠিয়ে দেবেন। অর্থ না বুঝলেও শ্লেষতীক্ষ্ণ বাক্যস্বর আঘাত করতে ছাড়েনি। অমর ভ্রুকুঞ্চিত করে বলল, তার মানে? মা বললেন, সেই জন্যই তো তোমার পথ চেয়ে দাঁড়িয়ে আছি বাবা। আমি শুনব, তুমি আমাকে তোমার রোজগারের অন্নই খাওয়াও, না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিণ্ডি দাও। তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও, আর শ্বশুর তোমাকে টাকা পাঠিয়ে দেন ১৫০, ৮০, যখন যেমন তোমার দরকার হয়। ক্লান্ত তিক্তচিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে যেন আগুন জ্বলে উঠল। সে বলে উঠল, কে, কোন হারামজাদা হারামজাদি সে কথা বলে? মা ডাকলেন, বৌমা। শৈল চোখের সামনে চারিদিক দুলছে। কি করবে, কি বলবে সে? কোনো কিছুই সে স্থির করতে পারল না। শাশুড়ি আবার বললেন, চুপ করে কেন রইলে বৌমা, উত্তর দাও। শৈল বিহ্বলের মতো বলে ফেলল, হ্যাঁ হ্যাঁ বাবা, দেন তো। অমর মুহূর্তে উন্মত্তের মতো দেয়ালে মাথা কুটতে আরম্ভ করল। মা তাকে ধরে ফেললেন। অমর বলল, ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করব না। মা বললেন, আমার মাথা কাটা গেল হরেনবাবুর বাড়ির মেয়েদের কাছে। এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা।
বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয়, সেখানে বিচার হয় না, বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার। তাই ওইটুকু অপরাধে শৈলের অদৃষ্টে গুরুদণ্ড হয়ে গেল। সেই রাত্রেই তার নির্বাসনের ব্যবস্থা হলো। রাত্রি 12টার ট্রেনে শৈল দেওর তাকে নিয়ে এলাহাবাদ রওনা হয়ে গেল। শৈলকে দেখে তার মা আনন্দে বিস্ময়ে আকুল হয়ে বললেন, এ কি শৈল, তুই যেমন হঠাৎ? শৈল ঢোক গিলে বলল, কেন মা, আমাকে কি আসতে নেই? তোমরা তো আনলে না, কাজেই নিজে এলাম। মেয়েকে বুকে জড়িয়ে ধরে মা বললেন, ওরে, আনতে কি অসাধ, না আমার মনে ব্যথা হয় না, কিন্তু কি করব বল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বললেন, তোর বাবার রোজগার কমে গেছে, বাজারে নাকি বড় মন্দা, তার উপর হৈমির বিয়ে এসেছে, খরচ যে করতে পারছি না মা। শৈল অবকাশ পেয়ে অঝোর ঝরে বুক ভাসিয়ে দিল। মা বললেন, সঙ্গে কে এসেছে শৈলী, জামাই? শৈল বিবর্ণ মুখে বলল, না, আমার দেওর এসেছে। কই সে? উমা, বাইরে কেন সে, ঘরের ছেলে। ওরে দাই, দেখ তো, বড়দিদির দেওর বাইরে আছেন, ডাক তো, বল মা ডাকছেন। শৈলর বুক দূর দূর করছিল। ছোট ভাইকে অমর আদেশ করেছিল সে যেন এখানে জলগ্রহণ না করে। কঠিন শপথ দিয়ে আদেশ দিয়েছে অমর। দাই ফিরে এসে বলল, কই, কেউ তো নেই। মা আশ্চর্য হয়ে বললেন, সে কি, কোথায় গেল সে? শৈল বলল, তাকে ট্রেন ধরতে হবে মা, সে চলে গেছে। বিস্ময়ের ওপর বিস্ময়ে মা যেন অভিভূত হয়ে গেলেন। ট্রেন ধরতে হবে, চলে গেছে, সে কি? শৈল বলল, তাকে সিমলে যেতে হবে মা, একটা খুব বড় কাজের সন্ধান করতে যাচ্ছে। যে ট্রেনে আমরা নামলাম সেই ট্রেনেই সে গিয়ে ধরবে। থাকার উপায় নেই মা। মা আশ্বস্ত হয়ে বললেন, ফিরবার সময় নামতে বলে দিয়েছিস তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শৈল বলল, বলে তো দিয়েছি মা, কিন্তু নামতে বোধহয় পারবে না, খুব জরুরি কাজ কি না, সিমলে থেকে কলকাতায় যাবে একটা চিঠি নিয়ে, সময়ে পৌঁছতে না পারলে তো সব মিছে হবে। এই সময় শৈলের জ্ঞানান্বেষী বরদাদা বাড়িতে ঢুকল। পরনে তার খদ্দর সত্যি, কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি, গায়েও শৌখিন খদ্দরের পাঞ্জাবি, মুখে একটা গোল্ডফ্লেক সিগারেট, হাতে কতগুলো মাছ ধরবার চারের উপকরণ। শৈলকে দেখে সে বলল, আরে শৈলী, কখন এলি? হাসি মুখে শৈল বলল, এই তো দাদা। ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তা বেশ, তুই তো এখন খাস বাংলাদেশের মানুষ। কই, দে তো এই চারগুলো তৈরি করে, দেখি তোর হাতের কেমন পয়। মাছ ধরতে যাব আজ দে হাতে, এক জমিদারের তালাওয়ে। শৈল উপকরণগুলো হাতে নিয়ে বলল, চলো না দাদা একবার আমাদের ওখানে, কত মাছ ধরতে পারো একবার দেখব। তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে? আমাদের পুকুরে খুব বড় বড় মাছ, আধমন, 15 সের, 25 সের এক একটা মাছ। জানো দাদা, তখন প্রথম গেছি, একটা 18 সের কাতলা মাছ এনে দেওর বলল বৌদিকে কুটতে হবে। ওরে বাপরে, সে যা আমার ভয়! এখন অবশ্য আমার আর ভয় হয় না, আমি 25 সের মাছ দিব্যি কেটে ফেলি। যাবার ইচ্ছা তো হয় রে, হয়ে ওঠে না। কলকাতা যাই, তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না, তবে তুই যদি কলকাতায় থাকতিস নিশ্চয়ই যেতাম। শৈল বলল, আচ্ছা দেখব, আমাদেরও কলকাতায় বাড়ি হবে এইবার। অর্ধপথে বাধা দিয়ে শৈলর দাদা বলল, কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি? শৈল বলল, জায়গা কিনেছেন, ধীরে ধীরে হবে এইবার। মা পুলকিত হয়ে প্রশ্ন করল, জামাই এখন বেশ পাচ্ছে না রে শৈলী?
শৈল মুখ নত করে বলল, দেশেও দালান করবেন? মাস দুয়েক পরে কিন্তু শৈলর মা অনুভব করলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটেছে। জামাই বা বেয়ান কেউই তো শৈলকে পত্র দেন না, সংবাদ নেন না। তিনি স্বামীকে বললেন, দেখো, তুমি বেয়ানকে একটা পত্র লেখো। মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি। শৈল অন্যের সম্পর্কে যতই অত্যুক্তি করে থাক, তার পিতার উপার্জনকে যতই বাড়িয়ে বলে থাকুক, পিতার প্রকৃতি সম্বন্ধে অত্যুক্তি করেনি সে। সত্যিই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি। মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হয়ে পরদিনই বেয়ানকে পত্র দিলেন। লিখলেন, আমি আপনার অনুগৃহীত ব্যক্তি। শৈলকে চরণে স্থান দিয়ে আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ করেছেন। প্রার্থনা করি সে অনুগ্রহ থেকে আমি বা আমার শৈল যেন বঞ্চিত না হই। আমি বুঝতে পারছি না সেখানে কি ঘটেছে। শৈল কি কোনো অপরাধ করেছে? কিন্তু অপরাধ যে করেছে তাতে সন্দেহ নেই। সে কোনো কথা প্রকাশ করেনি। তবুও এই দীর্ঘ 2 মাসের মধ্যে কই কোনো আশীর্বাদ তো আসলো না। শ্রীমান অমর বাবা জীবনও তো কোনো পত্র দেন না। দয়া করে কি ঘটেছে আমাকে জানাবেন। আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করে তাকে শাস্তি দেব। তারপর আবার শেষে লিখলেন, অমর সংবাদ না দিলেও শৈলের নিকট তার উন্নতির কথা শুনে সুখী হলাম। কলকাতায় বাড়ি করবে শুনে পরম আনন্দ হলো। আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদও শুনলাম। কয়েক নম্বরের জন্য প্রথম হতে পারেনি। আশীর্বাদ করি বিএ পরীক্ষায় সে যোগ্য স্থান লাভ করবে। পত্রখানা পড়ে অমরের মায়ের চোখে জল এলো। মনে তার যে ক্রোধবহ্নি জ্বলছিল, ইন্ধনের অভাবে কালক্ষেপে তা নিভে গিয়েছিল। প্রতি পদে তার শৈলর প্রতিমার মতো মুখখানা মনে পড়ত। বলুক সে মিথ্যে কথা, তবু মিষ্টি কথার সুরটি তার কানে বাজত। আজ বেহাইয়ের পত্র পড়ে তার সকল গ্লানি দূর হয়ে গেল। শুধু দূর হয়ে গেল তাই নয়, পুত্রবধূর ওপর তার মন প্রসন্ন হয়ে উঠল। পত্রের শেষ ভাবটুকু পড়ে আবার তিনি সেখানটা পড়লেন, কলকাতার বাড়ি ইত্যাদি। তিনি অমরকে পত্র দিলেন। বেয়াইকে লিখলেন, বৌমা আমার ঘরের লক্ষ্মী। লক্ষ্মীর কোনো অপরাধ হয়? তবে কার্যগতিকে সংবাদ নিতে পারিনি, সে দোষ আমারই। শীঘ্রই অমর বৌমাকে আনবার জন্য যাবে। পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হয়ে স্বামীকে পত্র লিখতে বসল। অমর এসেছে। 10-12 সেরের একটা মাছ সে সঙ্গে এনেছে। শৈল সেটা তাড়াতাড়ি কাটতে বসল। বলল, বড় জাতের মাছ বোধহয় ধরা পড়েনি, এগুলো মাছলা জাত। ওদিক থেকে তার বৌদি বলল, ওই আরম্ভ হলো এবার। শ্বশুরবাড়ির অবস্থা যেন আর কারো ভালো হয় না। রাত্রে অমরের কাছে শৈল নতমুখে দাঁড়িয়েছিল। অমর একখানা পত্র বার করে দেখিয়ে বলল, এসব কি শৈল? একটা বড় মাছ যেমন করে হোক আনবে। এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলেছি। বেশ, আমাদের তো 16 আনা একটাও পুকুর নেই, অথচ ছি 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 ছি। আর এখানে মুক্তোর গহনার চলন হয়েছে, আমার জন্য ঝুটা মুক্তোর মালা এনো 1 ছড়া। এসব কি? ও কি, কাঁদছ কেন শৈল? শৈল শৈল বিছানায় মুখ গুঁজে আকুল হয়ে কেঁদে বালিশ ভিজিয়ে তুলল। সে কথা যে অমরকে মুখ ফুটে বলার নয়। গল্পটি ভালো লাগলে আপনারা আপনাদের প্রিয় মানুষ এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর গপ্পমূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আগামী দিনে আবার ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকবেন সকলে। নমস্কার।